হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ 2024 সালের বিএ ফার্স্ট সেমিস্টার সাজেশন হিসাবে বাংলা ভাষাতত্ত্ব থেকে কয়েকটি প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। তোমরা দেখো এবং তৈরি করে নাও। এই রচনাধর্মী প্রশ্নোত্তরগুলি তোমাদের মেজর এবং মাইনর প্রত্যেক স্টুডেন্টসদের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং এগুলি তোমরা দেখো এবং রেডি করে নাও। এই প্রশ্নোত্তরগুলো ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী পরীক্ষার জন্য। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের ভাষাতত্ত্ব থেকে রচনাধর্মী প্রশ্নোত্তর দুটো দেখি। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। অতএব তোমরা অতি অবশ্যই এগুলো তৈরি করে নিও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলার শব্দভাণ্ডারে কত রকমের শব্দ আছে? উদাহরণসহ সেগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা এইভাবেও আসতে পারে, বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে আমরা প্রথম উত্তর দেখি। শব্দভাণ্ডার যে কোনো ভাষায় বিশেষ ভাব প্রকাশের জন্য বিশেষ শব্দের ব্যবহার করা হয়ে থাকে। ভাব প্রকাশের জন্য বাক্য গঠনের সময় মানুষ পছন্দের শব্দটিকে নির্বাচন করে নিয়ে ব্যবহার করে। কোনো ভাষার ভাবের বা অর্থের মাধুর্য সৃষ্টি করে যে শব্দগুচ্ছ, তাকে বলা হয় ভাষার শব্দভাণ্ডার। তাহলে কি বললো লাস্ট লাইনটা? কোনো ভাষার ভাবের বা অর্থের মাধুর্য সৃষ্টি করে যে শব্দগুচ্ছ, তাকে বলা হয় ভাষার শব্দভাণ্ডার। ভালো করে পড়বে এটা। এবার প্রত্যেক ভাষার নিজস্ব শব্দভাণ্ডার আছে। বাংলা ভাষাও তার ব্যতিক্রম নয়। বাংলা শব্দভাণ্ডারকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। এক হচ্ছে মৌলিক শব্দ, আর দুই হচ্ছে আগন্তুক শব্দ। তার প্রথমে আমরা মৌলিক শব্দ দেখি। যেসব শব্দ সরাসরি সংস্কৃত থেকে অবিকৃতভাবে কিংবা আংশিক বিকৃতভাবে অথবা সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে ক্রমবিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাদের মৌলিক শব্দ বলে। বাংলা মৌলিক শব্দকে তিন ভাগে ভাগ করা যায়, যথা তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ। প্রথমে আমরা তৎসম শব্দ দেখি। তৎসম শব্দ যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি অবিকৃতভাবে বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, তাকে তৎসম শব্দ বলে। যেমন চন্দ্র, মাতা, পিতা, বৃক্ষ, লতা, বীর্য, শৌর্য, শিক্ষক, গৃহ, দেহ, গ্রহণ, বর্জন ইত্যাদি। এইবার অর্ধ তৎসম শব্দ। যেসব শব্দ সরাসরি সংস্কৃত থেকে না এসে কিছুটা বিকৃতভাবে বাংলা ভাষায় ব্যবহৃত হয়, তাদের অর্ধ তৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, গৃহিণী থেকে গিন্নি, ঘৃণা থেকে ঘেন্না ইত্যাদি। এইবার তদ্ভব শব্দ। যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে ক্রমবিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে, তাদের তদ্ভব শব্দ বলে। যেমন সংস্কৃত শব্দ ছিল হস্ত, প্রাকৃতে হত্থ, বাংলায় এসে হলো কি হাত। আর সংস্কৃতের গাত্র প্রাকৃতে এসেছিল গাও, আর বাংলায় এসে হলো গা। এবার আগন্তুক শব্দ। যেসব শব্দ সংস্কৃত ছাড়া অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাদের আগন্তুক শব্দ বলে।
আগন্তুক শব্দ দুই প্রকার, দেশি ও বিদেশি। তাহলে শব্দভাণ্ডারে আমরা কী কী পেলাম? ফার্স্টে আমরা কি পেলাম যে দুই প্রকার, মৌলিক শব্দ আর আগন্তুক শব্দ। আর মৌলিক শব্দ আবার হচ্ছে কি তিন প্রকার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব। আর আগন্তুক শব্দ এবার হচ্ছে দ্বিতীয়টা, যেসব শব্দ সংস্কৃত ছাড়া অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের আগন্তুক শব্দ বলে। আগন্তুক শব্দ দুই প্রকার, একটা হচ্ছে দেশি আগন্তুক, একটা হচ্ছে বিদেশি আগন্তুক শব্দ। তাহলে প্রথমে আমরা দেশি আগন্তুক শব্দ দেখি। সংস্কৃত ছাড়া এদেশের অন্য কোনো ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় সরাসরি গৃহীত হয়েছে তাদের দেশি আগন্তুক শব্দ বলে। দেশি আগন্তুক শব্দকে আর্যেতর ও আর্য এই দুই ভাগে ভাগ করা হয়। তাহলে দেখো, প্রথমে দ্রাবিড় থেকে আগত শব্দ। দ্রাবিড় থেকে আগত শব্দ হচ্ছে ইডলি, সম্বল, দোসা ইত্যাদি। অস্ট্রিক থেকে আগত শব্দ হচ্ছে ঢেকি, ঢোল, ঝুল, ঝাঁটা ইত্যাদি। মারাঠি থেকে আগত শব্দ চৌথ, পাটিল, বর্গি ইত্যাদি। গুজরাটি থেকে আগত শব্দ হরতাল, গরবা ইত্যাদি। হিন্দি থেকে আগত শব্দ লাগাতার, বাতাবরণ, সেলাম ইত্যাদি। এবার হচ্ছে বিদেশি শব্দ, বিদেশি আগন্তুক শব্দ। আর হচ্ছে দেশি আগন্তুক শব্দ আমরা দেখলাম, এবার বিদেশি আগন্তুক শব্দ। বিদেশি ভাষা থেকে যেসব শব্দ সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বিদেশি শব্দ বলে। ভারতবর্ষে যেসব বিদেশি জাতি বসবাস করেছে তাদের ভাষা থেকে অনেক শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। যেমন তুর্কি শব্দ। তুর্কি শব্দ কী কী? কাঁচি, দারোগা, বিবি, বেগম ইত্যাদি। আরবি শব্দ আইন, আদালত, দলিল ইত্যাদি। ফার্সি শব্দ হচ্ছে রোজা, নমাজ, পেয়ালা ইত্যাদি। ফরাসি শব্দ হচ্ছে রেস্তোরাঁ, কুপন ইত্যাদি। ইংরেজি শব্দ স্কুল, কলেজ, পেন, চেয়ার ইত্যাদি। চীনা শব্দ চা, চিনি, লিচু ইত্যাদি। ওলন্দাজ শব্দ হচ্ছে হরতন, রুপিতন, তুরুপ ইত্যাদি। আর পর্তুগিজ শব্দ হচ্ছে পেঁপে, আনারস, জানালা, কেরানি ইত্যাদি। এইবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। উপভাষা কাকে বলে? বাংলা উপভাষা কয় প্রকার ও কী কী? যে কোনো দুটি উপভাষার উদাহরণসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা এইভাবেও আসতে পারে, উপভাষা কাকে বলে? বরেন্দ্রী ও বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটি তোমরা অবশ্যই তৈরি করে রাখবে। এবার হচ্ছে উপভাষা কাকে বলে? উপভাষা হলো আঞ্চলিক বৈশিষ্ট্যময় ভাষা। ভাষাচার্য ডক্টর সুকুমার সেনের মতে কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষা ছাদকে উপভাষা বলে। বাংলা প্রধান উপভাষা পাঁচটি: রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, বঙ্গালী ও কামরূপী। তাই এখানে আমরা যে কোনো দুটি উপভাষার সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমরা বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য। রাঢ়ী উপভাষা ও বরেন্দ্রী উপভাষা একসময় প্রায় অভিন্ন ছিল, পরে বঙ্গালী উপভাষার প্রভাবে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য ঘটে। উত্তর বাংলায় প্রাচীন বরেন্দ্রভূমিতে অর্থাৎ মালদহ, দিনাজপুর, রাজশাহী এবং পাবনা জেলায় এই উপভাষা প্রচলিত। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। বরেন্দ্রী উপভাষা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। বরেন্দ্রী উপভাষায় মোটামুটি মূলধ্বনি বজায় থাকে, তবে কোনো কোনো স্থলে পরিবর্তনও দেখা যায়। স্বরধ্বনি প্রায় অপরিবর্তিত থাকলেও ধ্বনিরও আগম ঘটেছে, যেমন দেন, এক, এখন। এবার 2 নম্বর, সানুনাসিক। স্বরধ্বনি অধিকাংশ ক্ষেত্রেই বজায় আছে, যেমন চাঁদ, কাঁটা, 5। নেক্সট 3 নম্বর, পদের আদিতে রয়ের লোপ ও আগম এই উপভাষার একটি বিশিষ্ট লক্ষণ, যেমন রামবাবু।
এখানে পদের আদিতে যে র ছিল, রটা লোপ পাচ্ছে। রামবাবু থেকে হচ্ছে আমবাবু। রাস্তা, র লোপ পেয়ে আস্তা। রক্ত, অক্ত। আবার রয়ের আগম হয়েছে, যেমন আম, আমকে রাম। আশু, আশু থেকে হচ্ছে রাসু। এবার 4 নম্বর, পদের প্রথমে ঘোষবৎ মহাপ্রাণ ধ্বনি বজায় থাকলেও পদের শেষে তা মৃদু হয়ে গেছে, যেমন বাঘ, বাঘ থেকে বাঘ। 5 নম্বর হচ্ছে শাসাঘাতের কোনো নির্দিষ্ট স্থান নেই। এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। অধিকরণ কারকে তে বিভক্তিতে তয়ের ব্যবহার, যেমন ঘর যাও বা ঘর যাও। গৌণকর্মে কে এবং ক বিভক্তি ব্যবহৃত হয়, যেমন হামাক দাও। নেক্সট 3 নম্বর, বহুবচনের বিভক্তি রূপে গুলি, গিলা এবং তির্যকারকের বিভক্তি রূপে দের ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট হচ্ছে অতীতকালের উত্তম পুরুষে লাম বিভক্তি ব্যবহৃত হয়, যেমন গেলাম, খেলাম। এবার নেক্সট 5 নম্বর, ভবিষ্যৎকালের উত্তম পুরুষের বিভক্তিতে বঙ্গালী উপভাষার মতো মু বিভক্তি ব্যবহৃত হয়, যেমন জামু, খামু, আমি জামু, তুমি খামু, আমি খামু, এরকম। এবার বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী এবং কুমিল্লায় এই উপভাষা প্রচলিত। বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখি। বঙ্গালী উপভাষায় উপনিহিতির প্রভাব একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যেমন কোরিয়া থেকে কৈরা, রাখিয়া থেকে রাইখা, দেখিয়া থেকে দেইক্ষা। 2 নম্বর, ওকারের স্থানে উকার এবং একারের স্থানে একার উচ্চারিত হয়, যেমন বন, বন থেকে বুন। তোমার, তুমার। দেশ থেকে একার হয়েছে ড্যাশ। মেঘ থেকে ম্যাঘ। এবার নেক্সট হচ্ছে তালবস্য, মূর্ধন্য দন্তস্য অনেক সময়ই হ ধ্বনিতে পরিণত হয়, যেমন সকলে, সকলে ক্ষেত্রে হগলে। শালা, হালা হ ধ্বনিতে পরিণত হয়েছে। শিয়াল, হ ধ্বনিতে হিয়াল। বস, বহ। এবার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গৌণকর্মে ও সম্প্রদানকারকে রে বিভক্তির প্রয়োগ হয়, যেমন আমারে কও, দাদারে ডাকো, ল্যাংড়ারে ভিক্ষে দেও। নেক্সট 2 নম্বর, সকর্ম ককর্ম নির্বিশেষে সর্বপ্রকার ক্রিয়ার কর্তাতেই এ বিভক্তি যুক্ত হয়, যেমন বাবাই আইছে, দাদাই কইল। 3 নম্বর, করণ কারকের ক্ষেত্রে এ বিভক্তি ছাড়া দিয়া, সাথে, লগে প্রভৃতি অনুসর্গের ব্যবহার দেখা যায়, যেমন তোরে দিয়া কাম, তোরে দিয়া কি কাম। বা এখানে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে তার লগে যাও। এইবার এখানে করণ কারকের ক্ষেত্রে এ বিভক্তি তোরে, তরে, তরে, তরে দিয়ে কি কাম, মানে তোমাকে, তোমাকে দিয়ে। এবার কর্তৃকারক ছাড়া অন্যান্য কারকের বহু বচনে গো বিভক্তির ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন আমাগো, আমাগো খাতি দিবা না। যাই হোক স্টুডেন্টস, যে দুটো প্রশ্ন উত্তর তোমাদের করে দিলাম, খুব ভালো করে তোমরা তৈরি করে, দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।